স্বাগত জানাচ্ছি প্রবাসী সংবাদে। এই মুহূর্তে খবরে আপনাদের সাথে আছি আমি নুজরাত আফরিন। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার যাব পুরো খবরে। দুবাইয়ের স্বর্ণের ঝলকানি এখন ম্লান। বৈশ্বিক বাজারে অস্থিরতায় সোনার শহর দুবাইও কমেছে স্বর্ণের ক্রেতা। আর প্রবাসী বাংলাদেশি ক্রেতা তো নেই বললেই চলে। তবুও সোনালী দিন ফেরার আশায় স্বর্ণের বাজারে বিনিয়োগ করছেন অনেক প্রবাসী ব্যবসায়ী। ঝুঁকিপূর্ণ হলেও বাংলাদেশি ব্যবসায়ীদের এই কঠিন চ্যালেঞ্জকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকেই। সংযুক্ত আরব আমিরাত থেকে সিরাজুল হকের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নারীর সবচেয়ে পছন্দের রত্ন স্বর্ণ। সোনার অলংকারের পূজারী বাংলার নারীরা। অনেক পুরুষও স্বর্ণের অলংকার ব্যবহার করেন। স্বর্ণ দিয়ে রিজার্ভ বাড়াচ্ছে বহু দেশ। তবে সাম্প্রতিক সময়ে সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে মূল্যবান এই ধাতুটি। অতি জরুরি প্রয়োজন ছাড়া স্বর্ণ কেনার আগ্রহ দেখান না কেউ। এর প্রভাব পড়েছে বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণের বাজার দুবাইয়েও। শহরটির গোল্ড সুক বাজারে বাংলাদেশিদের প্রায় 200 ব্যবসা প্রতিষ্ঠানে চলছে মন্দা। এমন আবহে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন অনেক প্রবাসী ব্যবসায়ী। আবার ভালো সময়ের আশায় অনেকে আবার বিনিয়োগ করছেন এই ব্যবসায়ী। বাংলাদেশে একটা ভাই যদি কোনো একটা প্রতিষ্ঠান ওপেন করে, আমরা তাদেরকে তাদেরকে নিয়ে আমরা গর্ব করি যে আমাদের রেমিটেন্স বৃদ্ধি পাচ্ছে। প্রতিযোগিতার বাজারে আপনার ব্যবসা করতে হবে, পরিবেশ পরিস্থিতি যেমনই হোক না কেন। স্বর্ণের বাজারে নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার পথ খুঁজছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। বিদেশি ক্রেতা বাড়ানোর উপরেও জোর দিচ্ছেন তারা। বাংলাদেশ সরকারের ব্যাগেজ নীতিমালায় পরিবর্তনের দাবিও তাদের। গোল্ড নেওয়ার ক্ষেত্রে যে রুলস রেগুলেশন রয়েছে সেখানে তো সিন্ডিকেট অবশ্যই আছে। তো এই ক্ষেত্রে আসলে আমি সরকার একনিষ্ঠে বলার কিছু নেই, সরকারকে অনুরোধ করবো যে ছোট ছোট উদ্যোক্তাদেরকে আপনি ব্যবসা করার সুযোগ করে দিন। আমাদের এই ছোট ছোট ব্যবসায়ী যারা উদ্যোক্তা, এই উদ্যোক্তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তারা যে উদ্যোগ নিয়েছে, এবং আমি মনে করি এটা বাংলাদেশের জন্য একটা গর্বের বিষয়। ঝুঁকিপূর্ণ হলেও বাংলাদেশি ব্যবসায়ীদের এই কঠিন চ্যালেঞ্জকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকে। এসব পদক্ষেপে অনেক ব্যবসায়ী ফের ঘুরে দাঁড়াতে পারবেন বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার বিদেশের শিক্ষার্থী ও সাংবাদিকদের যুক্তরাষ্ট্রে থাকার সময়সীমা সীমিত করার পদক্ষেপ নিচ্ছে ট্রাম্প প্রশাসন। অভিবাসন প্রত্যাশীর চাপ সামাল দিতেই বৃহস্পতিবার এই প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। নয়া প্রস্তাবে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে আসা শিক্ষার্থীরা সর্বোচ্চ 4 বছর দেশটিতে থাকতে পারবে। আর বিদেশি সাংবাদিকদের যুক্তরাষ্ট্রে থাকার সময়সীমা 240 দিন করা হবে। অবশ্য শর্ত সাপেক্ষে আরও 240 দিনের জন্য মেয়াদ বাড়ানোর আবেদনের সুযোগ থাকবে তাদের। প্রস্তাবটি এরই মধ্যে ফেডারেল রেজিস্টারে প্রকাশ করা হয়েছে। সাধারণত বিদেশি শিক্ষার্থীর শিক্ষা জীবনের পুরো সময়কাল এবং সাংবাদিকদের কাজের মেয়াদ অনুযায়ী ভিসা দিয়ে থাকে যুক্তরাষ্ট্র। 2026 থেকে 2028 সালের মধ্যে ইতালিতে 5 লাখ কর্মী নিতে মেলোনি সরকারের ঘোষণায় আশায় বুক বেঁধেছিল আগ্রহী বাংলাদেশিরা। তবে ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিতে তাদের সেই স্বপ্নে ভাটা পড়েছে। প্রশ্ন উঠেছে, ইতালিতে শ্রমবাজার খোলার পরও কেন নিরাপদে ও বৈধ পথে যেতে পারছে না বাংলাদেশি কর্মীরা? এক্ষেত্রে ঢাকা রোমের জোর কূটনৈতিক তৎপরতার দাবি জানান প্রবাসীরা। ইতালি থেকে সাইফুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2000 সালের পর বাংলাদেশি শ্রম অভিবাসনের একটি বড় কেন্দ্র হয়ে ওঠে ইতালি। বর্তমানে 1.5 লাখেরও বেশি বাংলাদেশি ইউরোপের এই দেশটিতে বসবাস করছেন। তারা দেশটির অর্থনীতির পাশাপাশি বাংলাদেশের রেমিটেন্স প্রবাহেও বড় অবদান রাখছেন। তবে 2012-13 সালের দিকে ভিসা প্রক্রিয়ায় অনিয়ম ও দালাল চক্রের প্রভাব বাড়তে থাকায় নিয়মিত জটিলতায় পড়তে থাকেন আবেদনকারীরা। মেলোনি সরকারের কঠিন অভিবাসন নীতিতে এই সমস্যা আরও প্রকট হয়, যার আওতায় গেল বছরও প্রায় 40,000 ভিসা আবেদন আটকে দেয়া হয়। এমন আবহে প্রয়োজনীয় শ্রমশক্তির জন্য 2026 থেকে 2028 সালের মধ্যে 5 লাখ কর্মী নেয়ার ঘোষণা দেয় ইতালি। খবর আসে আগস্টের শেষে জর্জিয়া মেলোনির সম্ভাব্য বাংলাদেশ সফর নিয়েও। আগ্রহী বাংলাদেশিরা আশায় ছিলেন এ বিষয়ে সুখবর পাওয়ার। তবে মেলোনির ঢাকা সফর স্থগিতে সে স্বপ্নে ভাটা পড়ে। প্রশ্ন ওঠে, ইতালিতে শ্রমবাজার খোলার পরও বাংলাদেশি কর্মীরা কেন নিরাপদ ও বৈধ পথে যেতে পারছেন না? এত চাহিদা থাকা সত্ত্বেও বাংলাদেশিরা ভিসা জটিলতা এবং এক শ্রেণীর দালালদের দৌরাত্ম্যের কারণে ইতালিতে বৈধ পথে আসতে না পেরে অবৈধ পথ বেছে নিচ্ছে। তবে আমার মতে সরকার এবং বাংলাদেশ সরকার এবং ইতালির সরকার যদি এই ব্যাপারে দ্রুত কোনো পদক্ষেপ নেয়,
তাহলে অবশ্যই এর একটা সমাধান হবে বলে আমরা আশাবাদী। এর জন্য ভিসা ও কোটার বন্টনের স্বচ্ছতার অভাব, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যকেই দায়ী করা হচ্ছে। প্রবাসীরা মনে করছেন নানা সীমাবদ্ধতার মধ্যেও ঢাকা রোমের কূটনৈতিক তৎপরতা সমস্যা সমাধানের পথ বের করতে পারবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এ বিষয়ে আরো জানাতে ইতালির মিলান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। জি সাইফুল ইসলাম, আপনি জানাবেন ইতালির মতো দেশে শ্রম বাজার খুলেছে এবং বাংলাদেশিরা আসলে নিরাপদে বৈধ পথে যেতে পারছে না কেন, এমনটা কেন হচ্ছে? উন্নত জীবনের আশায় কিন্তু বিগত বেশ কয়েক বছর যাবত বা দীর্ঘকাল যাবত বাংলাদেশিরা ইউরোপকে বেছে নিচ্ছেন এবং ইউরোপের বিভিন্ন দেশ অর্থাৎ ইতালি সহ, যদি ইতালি, জাপান, ফ্রান্স সব দেশগুলোতে কিন্তু বাংলাদেশি শ্রমিকদের চাহিদাও খুব ভালো এবং তাদের খুব সুনাম রয়েছে, বিশেষ করে কর্মক্ষেত্রে। এবং কর্মক্ষেত্রে তারা কাজের যে নীতিমালাগুলো আছে এবং দেশটিতে থাকার জন্য যে অপরাধের যে ইয়াগুলো আছে, তারা সবসময় অপরাধ থেকে দূরে থাকেন। এইসব কারণে কিন্তু বাংলাদেশিদের তারা খুবই পছন্দ করে থাকেন। তবে বেশ কিছু কারণে কিন্তু বর্তমানে বাংলাদেশিদের জন্য ইউরোপ সহ, ইতালি সহ ইউরোপের দরজা কিন্তু প্রায় বন্ধের কাছাকাছি। যদিও বিগত দিনে অনেকদিন বন্ধ ছিল, এরপরে কূটনৈতিক তৎপরতায় চালু হয়েছিল, কিন্তু সেটিও কিন্তু এখন আবারও প্রায় বন্ধের মুখে। তবে এর যে প্রধান যে কারণটি রয়েছে সেটি হচ্ছে দালালদের দৌরাত্ম্য এবং দক্ষ শ্রমিকের অভাব। ইতালি কিন্তু সবসময় আগামী 3 বছরে কিন্তু আরো প্রায় 5 লাখ শ্রমিক নেওয়ার কথা জানিয়েছে তারা। তবে অবশ্যই হতে দক্ষ শ্রমিক, আর এই সুযোগটি নিয়ে থাকে দালালরা বাংলাদেশ থেকে যারা ইতালিতে আসতে ইচ্ছুক তাদের হচ্ছে ভুয়া নথিপত্র বানিয়ে তাদের দক্ষ দেখে ইতালিতে আনে এবং আনার পরে হচ্ছে তাদের মালিকের কাছে না নিয়ে তাদের ছেড়ে দেয় এবং তারা হচ্ছে দেশটিতে থাকার জন্য এজাইল আবেদনগুলো করে থাকে। এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশিদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। তবে আমি যেসব বেশ কিছু অভিবাসন বিশেষজ্ঞদের সাথে কথা বলছি, তারা কিন্তু জানিয়েছেন যে এই সমস্যাটি সমাধানের জন্য অবশ্যই বাংলাদেশ সরকার এবং ইতালি সরকারের সাথে একটি কূটনৈতিক বৈঠক জরুরি। সেই সাথে বাংলাদেশে কোনো শ্রমিক ইতালিতে আসার আগে তাকে ভাষা এবং যে কোনো একটি কাজের উপরে খুব দক্ষ হতে হবে। এরপর সে যদি ইতালিতে আসতে চায় তাহলে কিন্তু ইতালিতে এসে কিন্তু ভালোভাবে থাকতে পারবে। এটি হচ্ছে আমার কাছে ছিল নুজহাত। ধন্যবাদ। ইতালি থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল ইসলাম। গত 5 বছর ধরে ভারত ভ্রমণে বাংলাদেশিদের অবস্থান তালিকার 2য় স্থানে রয়েছে। তবে জুলাই গণঅভ্যুত্থানের পর গেল 1 বছর ভিসা জটিলতায় বাংলাদেশি পর্যটক সংখ্যা কমলেও অবস্থান দৃঢ় রয়েছে। সম্প্রতি ভিসা জটিলতা কিছুটা শিথিল হওয়ায় ভারতে বাড়ছে বাংলাদেশি ভ্রমণের সংখ্যা। এই আবহে বিদেশি পর্যটকদের ক্ষেত্রে কোন দেশের শীর্ষে রয়েছে তার তালিকা প্রকাশ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। কলকাতা থেকে ভাস্কর সর্দারের প্রতিবেদনে বিস্তারিত। ভারতে ধীরে ধীরে বাড়ছে বাংলাদেশিদের সংখ্যা। বাঙালির আগমনে জমে উঠেছে কলকাতা। আর এই আবহে গত 18ই আগস্ট লোকসভায় বিদেশি পর্যটক আগমন সম্পর্কিত বিষয়ে ভারতের সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, 2020 এবং 2023 সালে ভারতে বিদেশি পর্যটকের আগমনের নিরিখে বাংলাদেশ শীর্ষে ছিল। একই সাথে তিনি বলেছেন 2021, 22 এবং 2024 সালে যুক্তরাষ্ট্র শীর্ষস্থানে ছিল। অর্থাৎ গত 5 বছরে শীর্ষ 5 দেশের তালিকায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং কানাডা। ভারতের ট্যুর অপারেটররা বলছেন, বাংলাদেশিদের আগমনে শুধু ভারতের পর্যটন শিল্প নয়, বাংলার মেডিকেল ট্যুরিজমেও এর প্রভাব পড়ে। বাংলাদেশিরা এখানে আসে মূলত দুটো পারপাসে, সেটা হচ্ছে ট্যুরিজম এন্ড মেডিকেল ট্যুরিজম। ভিসার প্রবলেমের জন্য একটু আমাদের দুটো কান্ট্রির মধ্যে সমস্যা হচ্ছিল যোগাযোগের কোঅর্ডিনেট করতে, কিন্তু এখন সেই সমস্যাটা আর নেই। কেন্দ্রীয় সরকারের এই খবর প্রকাশ হওয়ায় খুশি বাংলার পর্যটন শিল্পের সাথে জড়িতরা। তারা জানাচ্ছেন এই ধারা বজায় থাকুক। একটা ভালো রেভিনিউ কিন্তু এই ট্যুরিজমে আমাদের বাংলাদেশ থেকে আমরা পাই। আমরা আশা করছি যে সিচুয়েশনটাকে যত তাড়াতাড়ি সম্ভব সলভ করার উদ্দেশ্যে বাংলাদেশিদের মধ্যে যে ট্যুরিজমের ব্যাপারে এতটা ইন্টারেস্ট, এটা আরো আমি চাই যে আরো বাড়ুক। অপরদিকে গত বছর 5ই আগস্টের পর কলকাতায় শূন্যতে ঠেকেছিল বাংলাদেশি পর্যটকের সংখ্যা। তবে চলতি আগস্টে কলকাতায় বেড়েছে বাঙালির সংখ্যা। আমাদের নিউ মার্কেট যে অঞ্চলটা আছে টোটালি এই পর্যটকদের উপরেই নির্ভরশীল এবং আমরাও তাদের মুখের দিকেই তাকিয়ে থাকি। যদি বাংলাদেশিদের যাতায়াতের ভিসাটা ঠিকঠাক পড়ে তাহলে হয়তো আমাদের ব্যবসাটা আবার ঘুরে দাঁড়াবে, আবার ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটবে। সব মিলিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের এই তথ্য জানান দিচ্ছে পর্যটন ক্ষেত্রে বাংলাদেশ কতটা গুরুত্বপূর্ণ।
আর এর থেকেই বোঝা যাচ্ছে তারাও চাইছে বজায় থাকুক বাংলাদেশিদের ভারত ভ্রমণের ধারাবাহিকতা। তাই কি ভারতের ভিসা নীতিতে শিথিলতা আনা হয়েছে? যে কারণেই কি ভিড় বাড়ছে ইমিগ্রেশনে? এখন এই প্রশ্নই উঠছে অনেকের মনে। ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। মালয়েশিয়ার জনশক্তি রপ্তানির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাবেক এমপি সহ সিন্ডিকেটের 33 সদস্যের বিরুদ্ধে 100 কোটি টাকার মানি লন্ডারিং মামলা হয়েছে। বৃহস্পতিবার এমন তথ্য জানায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খান। মামলার বিবরণী বলছে, জনশক্তি রপ্তানি কোম্পানি 5M ইন্টারন্যাশনালের মাধ্যমে মালয়েশিয়ায় লোকজন পাঠাতেন ফেনী 3 আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী। 2016-র 18 আগস্ট থেকে 2024 সালের 30 মে পর্যন্ত 9,372 জন কর্মীকে মালয়েশিয়ায় পাঠিয়েছে তার সিন্ডিকেট। এই সময় সরকার নির্ধারিত 78,990 টাকা ফি ছাড়াও জনপ্রতি অতিরিক্ত 1.5 লাখ টাকা করে আদায় করে তারা। এছাড়াও পাসপোর্ট, করোনা পরীক্ষা, চিকিৎসা ও পোশাক বাবদ অতিরিক্ত 36,500 টাকা করে আদায়ের প্রমাণ মিলেছে। এরই মধ্যে মাসুদ উদ্দিন চৌধুরী ও তার সিন্ডিকেট সদস্যদের 5,91 লাখ টাকার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে সিআইডি। বাহরাইনের বুড়ি এলাকায় বাংলাদেশ ইয়াং অ্যাসোসিয়েশন বাহরাইনের উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। নাজির আহমেদ সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় শুভেচ্ছা বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক সজীব বজলুর রশিদ। বক্তব্য রাখেন সহসভাপতি হুমায়ুন কবির, ইফরাত সাইফ, তৌহিদুল ইসলাম, জানে আলম, ফাইজ বিন আব্দুল খালিক ও কাজী ফারুক। সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রম নিয়ে আলোচনা হয়। বাহরাইন প্রবাসীদের মাঝে ঐক্য এবং সহমর্মিতা বৃদ্ধি করতে নানা উদ্যোগ চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ইয়াং অ্যাসোসিয়েশন। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দারুল মিশকাত ফুরফুরা খানকা মালয়েশিয়ার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হাসান এম রেজওয়ানের সভাপতিত্বে এবং জাফর সাদেক জুলফিকার ও মোহাম্মদ বাশেদ মোল্লার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের ফুরফুরা শরীফের পীর আল্লামা আব্দুল হাই মিশকাত সিদ্দিকী আল কুরাইশি। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ আনসার সর্দার, হাজি আব্দুল মান্নান, মোহাম্মদ তালেব মোল্লা। আর উপস্থিত ছিলেন জহুরুল ইসলাম টিটু, খান আরিফুল সহ অনেক প্রবাসী বাংলাদেশি। শেষে জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণে দোয়া করা হয়। মালয়েশিয়ার জুলাই আগস্ট যোদ্ধা এবং প্রবাসীদের জন্য দোয়া মাহফিলের আয়োজন। লেবাননে মামা ভাউটি ফুটবল টুর্নামেন্টে শিরোপা জিতেছে আইকন ফুটবল ক্লাব। মুনচুরিয়ায় বেলবো মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে আইকন ফুটবল ক্লাব ট্রাইবেকারে ফেমাস ফুটবল ক্লাবকে 2-1 গোলে হারায়। টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব ছিলেন শহীদুল ইসলাম শান্ত। বিশেষ অতিথি ছিলেন আনোয়ার হাওলাদার এবং জামাল মল্লিক। আয়োজক কমিটির পক্ষে উপস্থিত ছিলেন জসিমউদ্দিন, হাসান ও আলামিন। এমন আয়োজন প্রবাসীদের মধ্যে আনন্দ, ঐক্য এবং সৌহার্দ্য বাড়াতে বিশেষ ভূমিকা রাখছে বলে মনে করছেন আয়োজকরা। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানের নিজ বাসভবন থেকে রাজধানীর বসুন্ধরায় এভার কেয়ার হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া। প্রায় 3 ঘন্টা স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে নিজ বাসায় ফিরে যান খালেদা জিয়া। এ সময় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রায় 80 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিক্স, আর্থারাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক AJM জাহিদ হোসেন। ওনার শারীরিক অবস্থাটা এমন একটা পর্যায়ে তৎকালীন সরকার নিয়ে গিয়েছিল যাতে ওনার জীবন আশঙ্কাজনক হয়েছিল, যার জন্যই আমরা পরবর্তীতে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং চিকিৎসকদের পরামর্শক্রমে সেই আমাদের জন হপকিন্স থেকে মেডিকেল টিম এসেছিলেন। আপনাদের খেয়াল থাকার কথা 2023-এর অক্টোবরে, এবং ওনারা এখানে ওনার চিকিৎসা করেছেন
তার পরবর্তীতে আমরা ওনার চিকিৎসার জন্য লন্ডনও নিয়ে গিয়েছিলাম, কিন্তু যেহেতু এখানে একটা বিরাট সময় উনি অলমোস্ট যথাযথ চিকিৎসা পান নাই, সেই জন্যই যে চিকিৎসাটা ওনার প্রয়োজন সেটি করা সম্ভব হয় নাই। সেই জন্য ওনাকে প্রায়শই এভার কেয়ার হসপিটালে ফলো আপের জন্য যেতে হয়, জাস্ট সুস্থ থাকার জন্য। জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ফেব্রুয়ারিতে নির্বাচন এবং ডিসেম্বরে তফসিল ঘোষণা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব। 14 সেপ্টেম্বর নতুন রাজনৈতিক দলের প্রাথমিক নিবন্ধন ও সেপ্টেম্বরের শেষে সকল দল ও অংশীজনের সাথে সংলাপ শুরু করবে ইসি। আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 30 নভেম্বর। বাজলো হুইসেল, গতি পেল নির্বাচনী ট্রেন। যে ট্রেন কবে কোথায় পৌঁছাবে তার দিন তারিখ ঠিক করে রোডম্যাপ ঘোষণা করল নির্বাচন কমিশন। 24টি বিষয়কে গুরুত্ব দিয়ে বৃহস্পতিবার আগারগাঁওয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। রোডম্যাপ অনুযায়ী 31 আগস্ট নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিওর চিঠি আইন মন্ত্রণালয়ে পাঠাবে। 14 সেপ্টেম্বর হবে নতুন রাজনৈতিক দলের প্রাথমিক নিবন্ধন, আর চূড়ান্ত প্রজ্ঞাপন হবে 30 সেপ্টেম্বর। রাজনৈতিক দল, সুশীল সমাজ, গণমাধ্যম ও অংশীজনের সাথে সেপ্টেম্বরের শেষ থেকে শুরু হবে সংলাপ। 1 থেকে 1.5 মাসের মধ্যে সংলাপ শেষ হবে। 24টা অংশে ভাগ করে আমরা দেখেছি। তার একটা হচ্ছে অংশীজনের সাথে সংলাপ, এটা আমরা শুরু করার ইচ্ছা আছে আমাদের সেপ্টেম্বরের শেষাংশ থেকে। 15 সেপ্টেম্বর 300 আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশ করা হবে। সীমানার জিআইএস ম্যাপ প্রকাশ হবে 30 সেপ্টেম্বর। প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরু হবে 16 সেপ্টেম্বর। প্রতীক সংশ্লিষ্ট নির্বাচন পরিচালনা বিধিমালা, নির্বাচন কর্মকর্তা ও ইসি সচিবালয় বিষয়ক 3টি আইনের কাজও শেষ হবে সেপ্টেম্বরে। এই তিনটা এই মুহূর্তে আমাদের আইন মন্ত্রণালয়ে বিবেচনাধীন আছে। আর আমরা দুটো আইনের বিষয়, একটা বিধিমালা আর একটা আইনের খসড়া আমরা পাঠাবো, একটা আরপিও আর একটা হচ্ছে যে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা। 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হবে তাদেরকে নিয়ে একটা ভোটার তালিকা করব, যেটা আমরা কমপ্লিট করব বাই দ্য এন্ড অফ নভেম্বর। খসড়া ভোট কেন্দ্রের তালিকা চূড়ান্ত হবে 5 অক্টোবর। প্রকল্প অনুমোদন, সফটওয়্যার চূড়ান্ত, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের কাজ শেষ হবে অক্টোবরের মধ্যেই। 31 অক্টোবরে নির্বাচনী নির্দেশিকা প্রণয়ন করা হবে, আর প্রবাসে ব্যালট পেপার পাঠানো হবে নভেম্বরে। ভোটার তালিকা চূড়ান্ত হবে 30 নভেম্বর। ভোটের 60 দিন আগে ডিসেম্বরে ঘোষণা করা হবে তফসিল। ভোট গ্রহণের তারিখের 60 দিন আগে আমরা তফসিল ঘোষণা করব। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বলা হয়েছে যে আগামী রমজানের আগে ভোটের ব্যবস্থা করতে। এখন আগামী রমজান আমার যদি ভুল না হয়ে থাকে তাহলে 17 বা 18 ফেব্রুয়ারি বা 19 তারিখে এরকম দিকে হবে। রোডম্যাপ অনুযায়ী আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক হবে কয়েক দফায়। সেপ্টেম্বর এবং তফসিল ঘোষণার আগে ও পরেও হবে বৈঠক। এছাড়াও রোডম্যাপে রয়েছে জেলখানায় কারাবন্দীদের কাছে ব্যালট পৌঁছাবে ভোটের 2 সপ্তাহ আগে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। এই ছিল নিউজ 24 সংবাদে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।